করছো তুমি? আরমান ভাইয়ের গলা কেঁপে যাচ্ছিল। মেহেদিন সঙ্গে সঙ্গে তার দিকে ঘুরে দাঁড়ালো। মুহূর্তের মধ্যে মুখের ভাব পাল্টে গেল ওর। চোখে পানি নিয়ে এসে বলল, প্লিজ শোনো, তোমার বোন আমাকে প্রথম থেকে সহ্য করতে পারে না, ও আমাদের সংসারটা ভাঙতে চায়। আরমান ভাইয়া কিছুক্ষণ শুধু তাকিয়ে রইল, এমন ভাবে যেন জীবনে প্রথমবার সে নিজের স্ত্রীকে সত্যি সত্যি দেখছে। তারপর খুব ধীরে বলল, সিএম আমার কাছে ক্ষমা চাইছে কারণ ও গাড়িতে বমি করছিল। মেহেরিন ঠোঁট শক্ত করলো কারণ ও খুব ম্যানিপুলেটিভ ছিলেন। আরমান ভাইয়া এক পা পিছিয়ে গেল। তার চোখে এমন একটা ভাঙা ভাব ছিল যেটা আমি আগে কখনো দেখিনি। ওর বয়স 5 বছর। মেহেরিন ঠান্ডা গলায় বলল, তাই তো ছোটবেলা থেকে শিখে গেছে। চারপাশ নিঃশব্দ হয়ে গেল। পুলিশ পর্যন্ত কিছু বলছিল না। মেহেরিন বুঝতে পেরেছিল বেশি বলে ফেলছে, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। ঠিক সেই সময় স্ট্রেচারে শুয়ে থাকা লিয়ান চোখ মেলল। মেয়েটার গলা ভাঙ্গা, দুর্বল। মাম্মা বলছিল আমি কিছু বললে আমাকেও সিয়ামের মতো রেখে যাবে। এই একটা বাক্যের পর যে নীরবতা নেমে এলো সেটা যে কোনো চিৎকারের চেয়েও ভয়ঙ্কর ছিল। মরিয়ম আপু ধীরে লিয়ানার পাশে বসলেন। ওর ছোট্ট হাতটা ধরে বললেন, আর কেউ তোমাকে কোথাও বন্ধ করে রাখবে না মা। মেরিন হঠাৎ ছটফট করতে শুরু করলো। ও জানে না ও কি বলছে। পুলিশ অফিসার শান্ত গলায় বললেন, ম্যাডাম হাত সামনে আনুন। মেরিন চারিদিকে তাকাতে লাগলো, আমার দিকে, আরমান ভাইয়ের দিকে, ডাক্তারদের দিকে, সিকিউরিটি গার্ডদের দিকে, হাসপাতালের গেটের উপরে লাগানো সিসিটিভির দিকে, কিন্তু কোথাও তার জন্য কোনো নিরাপদ জায়গা ছিল না। সেদিনই প্রথম আমি বুঝলাম কিছু মুখোশ একদিনে পড়ে যায় না, এক টুকরো করে খুলে যায়। তপ্ত বিকেলের মধ্যে পুলিশ যখন মেহেরিনকে গাড়িতে তুলছিল তখন ব্রুনো এসে আমার কাছে দাঁড়ালো। কুকুরটা গা কাঁপছিল, আমার হাত থেকে রক্ত পড়ছিল ভাঙা কাঁচ কেটে। কিন্তু আশ্চর্যের ব্যাপার, আমি আর ভয় পাচ্ছিলাম না। গাড়িতে ওঠার আগে মেহেরিন শেষবার আমার দিকে তাকালো। চোখ দুটো কেমন অন্ধকার হয়েছিল। এটা এখানেই শেষ না হেনা? আমি শান্ত গলায় বললাম, তোমার জন্য শেষ। তারপর ওকে নিয়ে যাওয়া হলো। কিন্তু বাস্তব জীবন সিনেমার মতো না, সবকিছু সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায় না। এরপর শুরু হলো আসল যুদ্ধ। পুলিশ তদন্ত, ডাক্তারের রিপোর্ট, বাচ্চাদের শরীরের ছবি, মনোরোগ বিশেষজ্ঞদের সেশন, ফাইলের পর ফাইল, আর ভারী ভারী কিছু শব্দ, অবহেলা, পারিবারিক নির্যাতন, শিশুকে ঝুঁকির মধ্যে ফেলা। সেদিন রাতে জরুরি নিরাপত্তার আদেশ জারি করা হলো। সিয়াম আর লিয়ানকে ওই বাসায় ফিরতে দেওয়া হলো না। আরমান ভাইও ফেরেননি। পুলিশ যখন বাসায় গেল তখন গেস্ট রুমটা ঠিক আগের মতোই ছিল। মেঝেতে খালি পানির বোতল, শুকনো পাউরুটির টুকরো, বন্ধ ঘরের ভারী গন্ধ, আর দরজার বাইরে তালায় তখনও চাবি ঝুলছিল। আর রান্নাঘরে পড়েছিল কুকুরের খাবারের ব্যাগটা। আমি সিয়ামকে কুলে নিয়ে দৌড়ের সময় ফেলে গিয়েছিলাম। ড্রয়িং রুমের টেবিলের উপর সেই পারিবারিক ছবিটাও ছিল। সবাই হাসছে। এখন ছবিটার দিকে তাকালে মনে হচ্ছিল কেউ নিষ্ঠুরভাবে বিদ্রুপ করছে। পরে পুলিশ মেহেরিনের ফোনের আগেই টাইপ করে রাখা কিছু মেসেজ খুঁজে পায়। একটা ছিল আমার জন্য, থ্যাংক ইউ হেনা, ব্রুনো খুব খুশি। একটা আরমান ভাইয়ের জন্য, সিয়াম, হেনা বাসায় আছে, শরীর খারাপ ছিল তাইও রেখে দিয়েছে। আরেকটা তার এক বান্ধবীর জন্য, বাচ্চাগুলোকে একটু দূরে রাখতে পারলে কি শান্তি লাগে তুই কল্পনাও করতে পারবি না। মুখোশটা নিজে নিজে খুলেনি, প্রতিটা স্তর টেনে খুলতে হয়েছে। আরমান ভাইকে ঘন্টার পর ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, কিন্তু সে একবারও মেহেরিনকে বাঁচানোর চেষ্টা করেনি, নিজেকেও না। সে শুধু সত্যিটা বলেছিল, যদিও সেই সত্য তাকে একজন অনুপস্থিত দুর্বল বাবা হিসেবে দাঁড় করায়। সে বলেছিল মেহেরিন সব নিয়ন্ত্রণ করত, খাবার, বাচ্চাদের রুটিন, কার কার সাথে দেখা হবে, কোথায় যাবে, সব। আর সে ভাবতো সংসারের শান্তি রাখায় বাচ্চাদের নিরাপদ রাখা। সেদিন ডাক্তার তাকে একটা কথা বলেছিল, কথাটা আমি কখনো ভুলতে পারি না। অনেক সময় একটা বাসা খুব চুপচাপ থাকার মানে হলো ভয়। কথা বলা ভুলে গেছে। সিয়াম হাসপাতালে ছিল 2 দিন। লিয়ান শারীরিকভাবে একটু দ্রুত সুস্থ হয়ে উঠলেও ও আরো চুপচাপ হয়ে গিয়েছিল। রাতে বাতি নিভিয়ে ঘুমাতে পারতো না। হঠাৎ দরজা জুড়ে বন্ধ হলে কেঁপে উঠতো। আর ব্রুনো, কুকুরটা 2 বছরের বাচ্চার থেকে এক মুহূর্ত দূরে যেত না। কেউ একটু জুড়ে কথা বললেই এসে সিয়াম আর লিয়ানের সামনে দাঁড়িয়ে যেত, যেন পাহারা দিচ্ছে। একদিন নার্স সিয়ামকে লাল রঙের ছোট্ট একটা জেলি দিল। আমি অবাক হয়ে দেখলাম ও প্রথমবার অনুমতি না চেয়ে খেতে শুরু করছে। ছোট্ট একটা জেলি, খুব সাধারণ জিনিস, কিন্তু সিয়াম সেটা 2 হাতে ধরে এমন ভাবে খাচ্ছিল যেন কেউ তাকে বেঁচে থাকার প্রমাণ দিয়েছে। আমরা সবাই কেঁদে ফেলেছিলাম। কয়েক সপ্তাহ পর যখন কোর্ট থেকে অফিসিয়ালি প্রোটেকশনাল অর্ডার এলো তখন আমি, আরমান ভাই, সিয়াম আর লিয়ান একদিন বিকেলে বের হয়েছিলাম ধানমন্ডি লেকের পাশে। আরমান ভাই বেশিরভাগ সময় চুপ ছিল, হাতে ব্রুনোর চেইন ধরে হাঁটছিল। মনে হচ্ছিল সে জানেই না কিভাবে আবার শুরু করতে হয়। তবে একটা জিনিস অন্তত বদলেছিল, সে আর ভান করছিল না যে সব ঠিক আছে। আমরা রাস্তার পাশে ছোট্ট দোকান থেকে গরম গরম পরোটা আর চা নিলাম। হঠাৎ লিয়ান খুব আস্তে বলল, আমার খিদা লাগছে, বলে নিজেই চমকে গেল, যেন জোরে খিদার কথা বললা অপরাধ। সিয়াম ধীরে ধীরে খাচ্ছিল, খুব সাবধানে, কিন্তু সেদিন সে নিজের প্লেটে সবটুকু শেষ করেছিল। পরে আমরা লেকের পাশে বসেছিলাম। সিয়াম অনেকক্ষণ পানির দিকে তাকিয়েছিল। আমি হাসার চেষ্টা
চেষ্টা করে বললাম, দেখেছো এই লেকের পানি কত মানুষ দেখে, কত মানুষ আসে এখানে। সে আস্তে জিজ্ঞেস করলো, সবাই দেখতে পারে? আমার গলায় কেমন একটা দোলা বাঁধলো। বাবু, সবার জন্যই। সে ডাইনোসরটা বুকের সাথে চেপে ধরে বলল, তাহলে এটা ভালো জায়গা। আরমান ভাইয়া মাথা নিচু করে বসে রইল। লিয়ান চুপচাপ ভাইয়ের হাত ধরলো। আর আমি ভাবছিলাম, এই শহর কত কিছু লুকিয়ে রাখে। সুন্দর বাসা, হাসি খুশি ছবি, ভিড়ভাট্টা রেস্টুরেন্ট, ফেসবুকের নিখুঁত পরিবার, আর সেই সব দরজার ওপাশে চুপচাপ কাঁদতে থাকা বাচ্চা, যারা ভয় পেয়ে পানি খেতে অনুমতি চায়। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কি জানেন? আমি প্রায় চলে যাচ্ছিলাম সেদিন, প্রায় শুধু কুকুরকে খাবার দিয়ে ফিরে আসছিলাম। এই চিন্তাটা এখনো মাঝরাতে আমাকে ঘুম থেকে তুলে দেয়। কিন্তু তারপর আমার মনে পড়ে বন্ধ দরজার ওপাশ থেকে ভেসে আসা ছোট্ট গলাটা, মাম্মা বলছিল তুমি আসবা না। আর তারপর মনে পড়ে জ্বর সেরে যাওয়ার পর একদিন আমি সিয়ামকে কি বলেছিলাম। আমি ওকে জড়িয়ে ধরে বলেছিলাম, তোমাকে মিথ্যা বলা হয়েছিল বাবু, আমি সত্যি এসেছিলাম। সিয়াম ছোট্ট দুই হাতে আমাকে জড়িয়ে ধরেছিল, আর জীবনে প্রথমবার ওর শরীর কাঁপছিল না। ধন্যবাদ সবাইকে। গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এরকম সুন্দর সুন্দর গল্প শুনতে সাথেই থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।